এবার স্রোতস্বিনীকে নিজের ফাঁদে ফেলে দিল সার্থক। এখন ধরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকাল হওয়া মাত্রই এসে স্রোতের যখন ঘুম ভেঙে যায়, ঠিক সেই মুহূর্তেই সার্থকের এতটা কাছাকাছি স্রোত নিজেকে দেখতে পাওয়া মাত্রই চমকে ঘুম থেকে উঠে পড়ে এবং বলতে থাকে যে, কী ব্যাপার সার্থক স্যার, আপনি কি কোনোদিনও নিজের লিমিটে থাকতে পারেন না বলুন তো? আপনি যেই কিনা দেখেছেন যে কাল আমি ঘুমের ঘোরে উল্টোপাল্টা বকা শুরু করে দিয়েছি, ঠিক তেমনি আপনি আমার সুযোগ নেওয়া শুরু করে দিয়েছেন। আপনাদের মতন ছেলেদেরকে না আসলে লম্পট ছাড়া কোনো কিছু বলা যায় না। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, লম্পট বলো আর যাই বলো, তুমি কিন্তু এবার আমার ফাঁদে পা দিয়ে দিয়েছো। তুমি কিন্তু আমার কাছে ফেঁসে গিয়েছো। কাল রাতে তুমি যা কিছু বলেছো, আমার সাথে যা কিছু করেছো, তারপরে তুমি আমার চরিত্রের উপরে কী করে আঙুল উঠাবে সেটাই বুঝতে পারছি না। স্রোত অন্যদিকে স্রোত বলতে থেকে যে, তার মানে আপনি কী বলার চেষ্টা করলেন বলুন তো? কাল রাতে নেহাতি না হয় আমার নেশা হয়ে গেছিলো, কিন্তু সেই নেশাটাই বা কী করে হলো বলুন তো? এর পেছনে কি কোনো মতে আপনার হাত আছে? আপনি বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে, কাল তুমি ভুলবশত কোল্ড ড্রিঙ্কসের জায়গায় নেশা করে ফেলেছিলে। তো তুমি রীতিমতো ড্রিঙ্ক করে ফেলেছিলে, তার জন্যই তোমার নেশা হয়ে গেছে। এবং তারপরে তোমাকে এই বাড়ি পর্যন্ত আনার পেছনে যে আমার কতটা কষ্ট করতে হচ্ছে, তার থেকে বড় কথা, কষ্ট তো আমি ছেড়েই দিলাম, কিন্তু তুমি বাড়ি ফেরার পর যা কিছু বললে, আমি তো রীতিমতো তোমার মনের সকল কথা জানতে পেরে গিয়েছি। এবার তুমি আমার কাছ থেকে কী করে কিছু আড়াল করবে বলো তো? তোমার তো আমার মনে হয় না যে মনের মধ্যে কিছু আর আড়াল করার মতন কিছু আছে। সব কিছু তো তুমি আমাকে বলে দিয়েছো। অন্যদিকে স্রোত ভাবতে থাকে যে, সর্বনাশ করেছি, সার্থক স্যারের সাথে আমি কী সব ভুলভাল বকেছি। আর তার থেকে বড় কথা, আমি যে তাকে ভালোবাসি পাগলের মতন, আমি সেই সকল কথা তো তাকে বলে ফেলিনি। তো তাহলে তো তার কাছে আমি খেলাতে সম্পূর্ণরূপে হেরে যাবো। আমি কোথায় ভেবেছিলাম যে সার্থক স্যারকে উল্টো আমি নাকে দড়ি দিয়ে নাচাবো, এখানে তো দেখতে পাচ্ছি যে সেই রীতিমতো আমাকে নাকে দড়ি দিয়ে নাচানোর ব্যবস্থা করে ফেলেছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, কী সব ভাবছো বলো তো? এই যে তুমি আমার এতটা কাছাকাছি এসেছো, তুমি যে আমাকে জাপটে ধরে গোটা রাত ছিলে, সেই সকল কিছুর জন্য তুমি আমাকে যে দায়ী করছো না, সেই সব কিছুর পেছনে রীতিমতো তুমি দেয়। কারণ কাল রাতে তো তুমি কোনো মতো আমাকে ছাড়তেই চাইছিলে না। তুমি আমাকে শুধু বারবার করে তোমার কাছে টানছিলে। তুমি সেই সকল কথা ভুলে গিয়েছো। ভুলে গেলেই ভালো, কারণ আমিও তো চাই না যে ডিভোর্সের পরে এরকম কোনো স্মৃতি তোমার মনের মধ্যে থেকে যাক। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, আমি আপনার কাছে এসেছি, সেটা আপনাকে কে বলেছে বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে, দেখো স্রোত, তুমি ঘুমের ঘোরে বা নেশার ঘোরে থাকলেও আমি কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ সবল অবস্থায় ছিলাম। তখন স্রোত বলতে থাকে যে, আপনি যখন সুস্থ সবল অবস্থায় ছিলেন, তাহলে আমাকে তাৎক্ষণিক ঠিক করার কোনো ব্যবস্থা করলেন না কেন বলুন তো? হাজার হোক, আপনি তো ডক্টর, আপনি নিশ্চয়ই এই অজুহাত আমাকে দেখাতে পারবেন না যে আপনি কোনো মতে জানতেন না যে আমাকে কী করে সুস্থ করে তোলা যায়। নাকি আপনার বদ উদ্দেশ্য ছিল, আপনি আমার এই ড্রিঙ্ক করার অবস্থার সুযোগটাকে কাজে লাগিয়ে আমার কাছে আসতে চেয়েছেন, তাই তো? এটাই তো আপনার উদ্দেশ্য ছিল। আপনি সেটা বলুন না কেন বলুন তো? ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে, যদি চেষ্টা করেও থাকি, তাতেই বা কিসের এত আপত্তি তোমার বলো তো? হাজার হোক, আমি তোমার হাজব্যান্ড, আমার তোমার উপরে অধিকার আছে। সেই অধিকার ফলাতেই পারি আমি। আর যাই হোক না কেন, পুরুষ মানুষ বলে কথা, পুরুষ মানুষ যখন কোনো মেয়েকে পছন্দ করে ফেলে, তার উপরে একবার চোখ পড়ে গেলে তার উপর থেকে আর চোখ সরানো যায় বলো তো? আর এখানে তো আমার নিজের ঘরের বউই তুমি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে, স্যার একদম ভালো হবে না। আপনি সোজাসুজি আমাকে বলুন তো, কাল রাতে আমাদের মধ্যে কী হয়েছে? এমন কোনো কিছু হয়ে যায়নি তো যেটা কিনা আমরা কোনোদিন এক্সপেক্টও করিনি? অন্যদিকে সার্থক বলতে থাকে যে, সেরকমটাই কিছুটা ধরে নিতে পারো। অন্যদিকে স্রোত বলতে থাকে, ধ্যাৎ, আপনি এরকম করে হেয়ালি করে কথা বলছেন কেন বলুন তো? সার্থক স্যার, এরপরে যদি আপনি এইসব কিছুর পেছনে আমাকেই দায়ী করেন, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কারণ সব কিছুর পেছনে আপনি একমাত্র দোষী। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।